স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। রাজধানী সহ দেশের অনেক জায়গায় সারা রাত বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ফেনী শহরের পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক জায়গা। প্লাবন দেখা দিয়েছে ছাগলনাইয়ায়। এছাড়া আগামী শনিবার থেকে সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ এবং কাল ফেনীর পরশুরাম এবং ফুলগাজী উপজেলা এবং নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে। এসব এলাকার সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেক স্থানে নেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক। বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অনেকে বাড়িঘর ছাড়তে শুরু করেছে। ভেসে গেছে মাছের ঘের, কৃষি ক্ষেত ও রাস্তাঘাট। নোয়াখালীতে কিছু নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে। মাইজদির প্রধান সড়কের আশেপাশে সংযোগ সড়ক এবং বেগমগঞ্জ সেনবাগ চাটখিল সোনাইমুড়িতে বেশ কিছু রাস্তাঘাটে পানি উঠেছে। বসুরহাট পৌরসভার কিছু কিছু জায়গায় পানি উঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সুবর্ণচরের অবস্থা একই রকম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ থেকে 12 জুলাই পর্যন্ত জেলার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস। মানুষ অফিস আদালতে যেতে পারছে না। মানুষের যে চাহিদা, মানুষের কেনাকাটা এবং খাদ্য বস্ত্রগুলা, চিকিৎসাগুলা ঠিকমতো পাচ্ছে না। এত পানি বৃদ্ধি পাচ্ছে, রোড ঘাট সম্পূর্ণ ডুবে গেছে। ফেনী থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, আজকের কেমন পরিস্থিতি দেখছেন ফেনীতে, বিস্তারিত জানাবেন আমাদের। নিশ্চয়ই দিশা, যেটা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত যে তথ্য, দুপুরের নাগাদ বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেই বললে চলে, কিছুক্ষণ আগেও ছিল। তো সেক্ষেত্রে নতুন যে গ্রাম প্লাবিত হয়েছে তার মধ্যে আনন্দপুর, যে ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রাম, সেই গ্রামটি কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে এটি, কারণ গতকাল হঠাৎ করেই সন্ধ্যার পর বৃষ্টি না থাকার পরেও কিন্তু পানি চলে আসছে। তো সেইটা নিয়েই তারা পূর্ব প্রস্তুতি ছিল না বিধায় বিপাকে পড়েছেন এখানকার মানুষ, ভুক্তভোগী। এমনকি এত পরিমাণ পানি হয়েছে যে আসলে কোমর পর্যন্ত পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই মাছ ধরতেছেন যে এই গ্রামের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের উপরেই আমরা অবস্থান করছি সেখানে। আর পাশাপাশি যে বাসা বাড়িগুলো রয়েছে, ঘর বাড়িগুলো রয়েছে, সবই কিন্তু আসলে পানির নিচে চলে গেছে। বিশেষ করে সুপেয় পানির অভাব রয়েছে। খাদ্য যেগুলো চুলা রয়েছে সেই চুলাগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। রান্নাঘর থেকে শুরু করে পশু পাখি থেকে যারা হাঁস মুরগি পালতেন, সেই হাঁস মুরগিগুলো কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা রেখেছেন। দেখুন, পুরো বাড়িটি এরকম, সবগুলো বাড়ি কিন্তু একই অবস্থা। বিশেষ করে এখানে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তাই তাদের যে সুপেয় পানি, সেই সুপেয় পানিটার সংকট, পাশাপাশি রোগ জীবাণুর যে বিষয়গুলো আছে, তাদের যে চিকিৎসা, সামান্য যে চিকিৎসা পাবে সেই প্রাথমিক চিকিৎসাটা থেকেও কিন্তু তারা বঞ্চিত। তো সেখানে বলা যায় যে কোনো বাড়িতে এখন লোকজন নেই। এখানে একজন আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে গতকালকে কেমন ছিল এখানকার পরিবেশটা, আর এখন কি অবস্থা আছে, বা তারা কতটুকু তাদের যে শেষ সম্বলটুকু সবই কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে গেছে এই তীব্র নদীর মুহুরী নদীর পানি। তো একটু কথা বলতে চাই তার সঙ্গে। একটু আপনাদের বাড়িতে গতকালকে কি পরিমাণ পানি ছিল বা কি অবস্থা আছে এখন? বিশুদ্ধ পানি খাচ্ছেন কিভাবে? বিশুদ্ধ পানি খাচ্ছি দেওয়ানের কলার তো পানি বুঝছে, ওই ট্যাঙ্কির পানি নিয়ে আগে বৃষ্টির পানি লিয়া এটা আমরা খাইয়ে অনেক কলের পানি গিয়ে সাবা কলের পানি ডুবাই লাগছে, আর উঠে নাই, খাই না। টিউবওয়েল কি পানির নিচে? পানির নিচে, পানি তো অল্প একটু দেখা যায় আর সেটা কি এই জায়গাটাতে? আমি একটু যদি দেখাতে চাই টিউবওয়েলের বর্তমান পরিস্থিতি। এখানে কিন্তু তারা বলছেন যে টিউবওয়েলটি সুপেয় পানির অভাবে তারা বৃষ্টির যে পানি হচ্ছে সেই বৃষ্টির পানি তারা ধরে বিভিন্ন যে বালতি রয়েছে কিংবা পাতিল রয়েছে সেগুলোতে ধরেই কিন্তু তারা এই পানি পান করছেন।
যে টিউবওয়েলটি যে সুপেয় পানি দেওয়ার কথা সেটি পানির নিচে তুলে যাওয়ার কারণে কিন্তু মূলত তারা এই পদ্ধতি বা বিকল্প পথ বেছে নিয়েছেন। বৃষ্টির পানি ধরে আটকিয়ে তারা কিন্তু এই সুপেয় পানি পান করছেন। তো সবকিছু মিলেই তাদের একটি কথা যে নতুন করে যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে তাদের একটি কথা, ভুক্তভোগী যারা আছেন তারা বলছেন যে সংশ্লিষ্ট পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা বা কোনো খোঁজ খবর নেওয়া পর্যন্ত কেউ কিন্তু আসেনি তাদের এখানে। তো পরবর্তী সংবাদে অবশ্যই নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। একই সাথে সারা দেশের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনী সহ দেশের 6 জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিষয়টি কুমিল্লা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য 8 বোর্ডে এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে। চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। দুপুর 2টায় নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। প্রকাশের পর 3 ভাবে জানা যাবে ফলাফল। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা কেন্দ্রীয় এবং নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। এবছর এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয় 10 এপ্রিল, পরীক্ষা শেষ হয় 13 মে। পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিল 19,28,970 জন। তাদের মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এ আদেশ দেবে। গেল সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ। শুনানিকে ঘিরে গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করা হবে। দুপুরে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। খেলাপি ঋণ আদায়ে বেশি জোর দিয়েছে রাষ্ট্রায়ত্ত 2 ব্যাংক সোনালী এবং রূপালী। বছরের প্রথম 6 মাসে এই 2 ব্যাংকের 1100 কোটি টাকা আদায় হয়েছে খেলাপি ঋণ থেকে। পাশাপাশি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো রাখতে ক্ষুদ্র এবং মাঝারি ঋণ বিতরণ বাড়াচ্ছে ব্যাংক দুটি। প্রধান উপদেষ্টাপদের কর্তব্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের ব্যাংক খাতে মানুষের আস্থা খানিকটা বেড়েছে, যার প্রতিফলন দেখা যায় দেশের ব্যাংকগুলোর আমানতের চিত্রে। সরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন, গেল 6 মাসে আমানত বেড়েছে ব্যাংকে। আমানত বলেন, রিকভারি বলেন এবং নতুন উদ্যোক্তাদেরকে সহায়তা বলেন, সব ক্ষেত্রে আমি মনে করি সোনালী ব্যাংকের অগ্রযাত্রা এটা কিন্তু বহাল আছে এবং থাকবে আগামী দিনেও। মুনাফার যে গতি, তাতে আমরা আশা করছি এই 25 সালের শেষে আমাদের আর কোনো প্রফেশনাল ঘাটতি থাকবে না। আমরা এই বছরই আমানত 78,000 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করেছি, 11,000 কোটি টাকা বৃদ্ধি করতে পেরেছি। আমরা বিগত 6 মাসে 3 লক্ষের অধিক হিসাব খুলতে পেরেছি। 6 মাসে প্রায় 9,536 কোটি টাকা আমরা রেমিটেন্স পেয়েছি, যেটা রূপালী ব্যাংকের হিসাবে সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাংকগুলোর মূল নজর ছিল খেলাপি ঋণের আদায় বাড়ানো। গেল 6 মাসে সোনালী ব্যাংক ঋণ খেলাপিদের কাছ থেকে উদ্ধার করেছে 500 কোটি টাকা, আর রূপালীর আদায় 600 কোটি। শ্রেণীকৃত ঋণটাকে যেন বৃদ্ধি না পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছি। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় খেলাপি ঋণ আদায় করতে পেরেছি বেশি। আমাদের খেলাপি ঋণ প্রায় 600 কোটি টাকার মতো আমরা আদায় করতে পেরেছি এই বিগত 6 মাসে। 500 কোটির কাছাকাছি আমাদের কিন্তু নগদ আদায় হয়ে গেছে। খেলাপি ঋণকে কমিয়ে আনার জন্য সোনালী ব্যাংক সব ধরনের প্রচেষ্টা কিন্তু আমরা নিচ্ছি। আগামী 3 বছরের মধ্যে আমাদের এটা সিঙ্গেল ডিজিট আমরা নামিয়ে আনবো, আমাদের টার্গেট আছে। খেলাপির লাগাম টানার পাশাপাশি ব্যাংকের আয় বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বিতরণে বেশি নজর দেওয়ার কথাও জানালেন সরকারি ব্যাংক দুইটির 2 শীর্ষ কর্তা। সিএমএসএমই খাতকে প্রাধান্য দিচ্ছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
বিভাগীয় জেলা পর্যায়ে হাইকোর্ট স্থানান্তরের ক্ষেত্রে সংবিধানের ১০০ অনুচ্ছেদ এবং ৮ম সংশোধনীর রায়কে হিমালয়সম বাধা বলে মনে করেন অবসরপ্রাপ্ত বিচারপতি M.A. মতিন। তবে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিচারের সুবিধা নিশ্চিতে বিভাগীয় জেলা পর্যায়ের হাইকোর্ট স্থানান্তর করা প্রয়োজন বলে মত দেন তিনি। বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংবিধান কখনো বাধা হতে পারে না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে হাইকোর্ট প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন দেশের প্রায় ৮৮% নাগরিক। সম্প্রতি বিভাগীয় জেলা পর্যায়ে হাইকোর্টে স্থানান্তরে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। ঐকমত্য হয়েছে। তবে ওই সিদ্ধান্তের পরই হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা। ওই সিদ্ধান্তকে অবৈধ দাবি করে তা প্রতিহতের ঘোষণাও দেন তারা। আলোচনায় উঠে আসে ৮ম সংশোধনী মামলার রায় এবং সংবিধানের ১০০ অনুচ্ছেদের প্রসঙ্গ, যেখানে রাজধানীতেই হাইকোর্টে স্থায়ী আসন থাকার উপর জোর দেওয়া হয়। এই দুই বিষয়কেই বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের পথে বড় বাধা বলে মত দেন অবসরপ্রাপ্ত বিচারপতি M.A. মতিন। ডিসেন্ট্রালাইজেশনের পক্ষে প্রথম বাধাই হচ্ছে এটা কনস্টিটিউশন, বিশেষ করে আর্টিকেল 100 হিমালয় প্রমাণ বাধা মেটা, প্লাস দিস জাজমেন্ট। এই জাজমেন্টে কিছু ভয়ানক কথাবার্তা বলা হচ্ছে, বলছে এটা যদি করা হয় তাহলে সিট অফ দি সুপ্রিম কোর্ট চলে যাবে, তারপরে এই যে রাইভাল কোর্ট হয়ে যাবে। তবে ১৯৭২ আর ২০২৫-এর বাস্তবতার পার্থক্য বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। ৪.৫ কোটি মানুষ ছিল এখানে, এখন ১৮ কোটি হয়েছে, এবার ১৭ কোটি হয়েছে, তাই না? সুতরাং এটা 72-তে যে আমার রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট নাই। এখন আমাদের এটা অনেক ডিমান্ড বেড়ে গেছে। আর একটা তো প্রিন্সিপালই আছে, বিচার আমার দোরগোড়ায় হতে হবে। বলেন, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। জনগণের অভিপ্রায়কে আমরা একটা ডকুমেন্ট অনুযায়ী এটা লিখিত আকারে রাখি, এটার নাম হচ্ছে কনস্টিটিউশন। আর যেহেতু উইল অফ দি পিপল ইজ দি সুপ্রিম ল অফ দি ল্যান্ড, তাই না? তাই যদি হয়, মানুষ যদি চায় যেতে যাবে, সেটা যাবে, হাইকোর্ট হবে। তার চেয়ে 100-এর স্পিরিটটারে 100 রাখতে আমি বলবো না, 100-এর স্পিরিট অনুযায়ী 2 বছর বা 3 বছর এটাকে সেশন করা যায় কিনা। প্রাথমিকভাবে ভার্চুয়াল পদ্ধতিতে স্থানান্তরিত হাইকোর্টের বিচার চালানোর পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের পরামর্শ দেন বিচারপতি মতিন। হিয়ারিংয়ের সময়ে ভার্চুয়াল হিয়ারিং হতে পারে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন প্রকল্প সংলগ্ন রক্ষা বাঁধে আকস্মিক বন্যায় ফের ধস দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে বাঁধটির প্রায় 250 মিটার অংশ নদীতে পড়ে যায়। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। কেউ কেউ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে নদী তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর উদ্যোগের দাবি মানুষের। পদ্মার ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে শরীয়তপুরের জাজিরার আলমখারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওসিমউদ্দিন মুন্সিকান্দি গ্রামের অন্তত 600 পরিবার। গেল বছর ধসে পড়া বাঁধের মেরামতকৃত 100 মিটার সহ নতুন করে আরও 250 মিটার এলাকায় এরই মধ্যে নদীগর্ভে বিলীন। গেল সোমবার মাত্র 1 ঘন্টায় বাঁধের 100 মিটার ভেঙে যায়। বিলীন হয় অন্তত 10টি ঘরবাড়ি ও 9টি দোকান। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শুধু পদ্মা সেতু প্রকল্পই নয়, মাঝিরঘাটের বিভিন্ন এলাকায় এখন ভাঙনের ঝুঁকিতে। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাই স্থানীয়দের। ভাঙা শুরু হয়ে গেল আর অনেক লোকের এই ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় আর এই নদী ভাঙ্গন যেন তারা নির্মূলের ব্যবস্থা গ্রহণ করে। ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলেন, ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। আমরা দেখলাম ভাঙনের পরিস্থিতি ভয়াবহ। আমরা খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবো যাতে আর ভাঙনটা ত্বরান্বিত না হয়। জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করবো। এরই মধ্যে ভাঙন কবলিতদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভাঙন ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে আপনার গতকাল রাতেই শুকনো খাবার বিতরণ করা হয়েছে 30টা পরিবারের মধ্যে, এবং এখানে আমাদের এই ভাঙন রোধের জন্য মানে একেবারে ব্যবস্থা হিসেবে 150 ব্যাগ জিও ব্যাগ এখানে স্থাপন ফেলা হয়েছে এবং আরও 400 ব্যাগ প্রস্তুত হয়েছে এবং আরও প্রস্তুত করা হচ্ছে। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমন আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নড়াইল জেলায়।
সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস, আজ আমরা সারাদিন আছি নড়াইল জেলায়। এই জেলার মানুষের সংকট এবং সম্ভাবনার কথা আমরা সারাদিন শুনবো। এই মুহূর্তে আমরা আছি বারৈল ব্রিজের নিচে। এই জায়গাটি আসলে 2019 সালে এই ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল, তারও আগে এই কাজটি নির্মাণ শুরু হয়, কিন্তু এটি এখনও শেষ হচ্ছে না এবং দফায় দফায় শুধু ব্যয় বাড়ছে এবং মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা এই এলাকার সিটিজেনরা আছেন, সিনিয়র নাগরিকরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি পরিস্থিতি এই সেতুটি নিয়ে আপনাদের। আসলে এই ব্রিজটি গত বিএনপি সরকারের আমলেই এর কার্যক্রম শুরু হয়েছিল। এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এখানে টেন্ডার হয়। টেন্ডার হলে এখানে জামাল ইকবাল এবং মহিউদ্দিন কামাল নামে একটা কন্ট্রাক্টর এখানে সে এই কন্ট্রাক্ট নেয়। তখন কন্ট্রাক্টে ছিল মাত্র চুক্তি ছিল 65 কোটি টাকা। পরবর্তীতে সেটা আস্তে আস্তে এটা কি করে কালক্ষেপণ করে এটাকে 135 কোটি টাকায় নিয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত এই ব্রিজের কোনো কার্যক্রম সম্পন্ন হয় নাই। এটা অ্যাকচুয়ালি সম্পন্ন করার কথা ছিল 2019 সালে, কিন্তু কি করেছে বিভিন্ন রকম এরকম সময় কালক্ষেপণ করে তারা কি করছে, বিভিন্ন সময় টাকা তুলে নিয়ে এরা ভেঙে খেয়ে ফেলছে, যার কারণে কিন্তু ব্রিজটা এ পর্যন্ত শেষ হয়নি। তা আমাদের জানা মতে এই ব্রিজটা যে সম্পন্ন করবে, আমরা যেটা শুনেছি সেটা হলো যে মানুষ কি করে এই ব্রিজের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং এখানে মানববন্ধন পর্যন্ত করেছে যাতে দ্রুত কাজটা সম্পন্ন হয়, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু টাকা পয়সাগুলি এই সরকারের লোকজন খেয়ে চলে গেছে, সেই জন্য এখানে হচ্ছে না। এই ব্রিজটা অনতিবিলম্বে এটা হওয়া দরকার, কারণ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের কালিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে এইগুলির উন্নতি হবে বলে আমরা আশা করছি। এই বুঝতে পেরেছি, এটি দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা এবং নানান অনিয়মের কারণে বৃষ্টি হচ্ছে না, যেটি আপনার অভিযোগ। এটি হলে আসলে কি সুফল পাবে এলাকাবাসী? আসলে এখানে এটা সুফল হবে কি, এখানে ধরেন এপাশে আছে গোপালগঞ্জ, খুলনা এবং বাগেরহাট। এই ব্রিজটা হয়ে গেলে একটা সংযোগ স্থাপন হবে। সংযোগ স্থাপন হলে এখানকার এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের একটা সুগম হবে, কারণ এখানে বর্তমানে আছে একটা খেয়া পারাপার। এই খেয়া পারাপার হয়ে কিন্তু কোনো যানবাহন চলাচল সেখান দিয়ে করতে পারে না, জন্য এখানে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই ব্রিজটা কেন হচ্ছে না সেটিও আমরা শুনলাম, হলে কি সুবিধা হতো সেটিও শুনলাম। আপনারা আসলে এখন কি চান? বিসমিল্লাহির রহমানির রহিম। কালিয়া উপজেলার বারৈপাড়া নবগঙ্গা সেতুর একটু সংক্ষেপে বলতে হবে, আপনারা আসলে কি চান? আমি সংক্ষেপে বলছি, এই সেতুটার নির্মাণের সময় অত্যন্ত দুঃখজনক যে ট্রলারের আঘাতে একটা পিলার ভেঙে যায় এবং তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এমন নিম্নমানের কাজ, এখানে দুর্নীতি, এখানে নকশা ত্রুটি সবচেয়ে বড় বিষয়। সাবেক সংসদ সদস্যর এখানে ব্যাপক দুর্নীতি করেছে। এই দুর্নীতির ফলে ঠিকাদাররাও ঠিকমতো কাজ করতে পারে নাই এবং যে পিলারগুলো আছে এই পিলারগুলো সুরক্ষার জন্য দুই পাশ দিয়ে আবারও নতুন করে পিলার করা হচ্ছে, তাতে সরকারের অনেক টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। আমাদের দীর্ঘদিনে আমাদের আশা ছিল এই নবগঙ্গা সেতু বিগত বিএনপি সরকারের সময় কার্য শুরু হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেটি জানলাম যে এই বৃষ্টি হলে মানুষের অনেক ভোগান্তি কমবে এবং অর্থনৈতিকভাবে এই জনপদ সমৃদ্ধ হবে, কিন্তু বিগত সময়ের বিভিন্ন অনিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি হয়নি। তো আমরা আশা করছি যে দ্রুতই হয়তো এই বৃষ্টি নির্মাণ হবে। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন এই জেলায় থাকবো, আমরা মানুষের আরও কথা শুনবো। 10 বছরে খুলনার ময়ূর নদী রক্ষা এবং দূষণমুক্ত করতে খরচ করা হয়েছে 15 কোটি টাকারও বেশি। বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচিত মেয়ররা এই টাকা ব্যয় দেখালেও ফলাফল শূন্য। দূষণে মৃতপ্রায় নদীটি বাঁচাতে আবারও সিটি কর্পোরেশনের খনন কাজ পরিচালনা করছে। দূষণ রোধে নেওয়া হয়েছে প্রকল্প। কিছুদিন আগেও কচুরিপানা ও আবর্জনায় পরিপূর্ণ ময়ূর নদী এখন অনেকটাই দৃশ্যমান আবর্জনা মুক্ত। নদীটি রক্ষা ও দূষণমুক্ত করতে 2022 সালে 7,59 লাখ টাকা ব্যয়ে খনন করিয়েছিলেন আওয়ামী লীগের মেয়র তালুকদার আব্দুল খালেক। তবে এটি এই নদী উদ্ধারে প্রথম উদ্যোগ নয়। এর আগেও 2015-2016 সালে বিএনপি থেকে নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিরের সময়েও 6,63 লাখ টাকা ব্যয়ে করা হয় খনন কাজ। 2 দফা কাজ নিয়েই অনিয়মের অভিযোগ রয়েছে নগরবাসীর।
যাদেরকে কাজ দেওয়া হয়েছে যেখানকার মাটি উঠিয়ে সেই মাটি আবার পড়ে এসে আপনার সিল্ড হয়ে গেছে এই পুরো ময়ূর নদীটা। স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক নিয়মে এর জোয়ার ভাটাটা ঠিক মতন যেন থাকে। নাব্যতা ফিরে পায়নি, পাওয়ার জন্য আগামীতে নতুন উদ্যোগ নিয়ে পুনর্খনন করতে হবে। ভয়াবহ দূষণের শিকার এই নদীর পানিতে প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে। নগরীর ড্রেনের পানি প্রতিনিয়ত পড়ছে এখানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর দূষণ রোধে প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। এই যে দূষণগুলো হয় এবং স্বাভাবিকভাবে প্রতিটা ড্রেন থেকে যে আউটলেটগুলো সরাসরি ময়ূরে আসে, নদীটা সবসময় যাতে পরিশুদ্ধ থাকে পানিটা, তার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। খনন কাজের উদ্বোধন করে সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, নদীর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করা হচ্ছে। বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে এটা স্থায়িত্বের রূপ নেয়। আমরা আজকে যে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করলাম, এটার বিষয়ে আমাদের একদম প্রখর দৃষ্টি থাকবে। খুলনা নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় ময়ূর নদীকে বাঁচিয়ে রাখা জরুরি মনে করছেন নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের বিশম্ভরপুরে প্রশাসনের জব্দ করা বালু লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন, আর এতে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গত শুষ্ক মৌসুমে ধামালিয়া নদী থেকে বালু তুলে বিক্রির জন্য স্তূপ করে একটি চক্র। তবে প্রশাসন অভিযান চালিয়ে 1,80,000 ঘনফুট বালু জব্দ করে, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। প্রশাসনের জব্দ করা এই বালু এখন প্রকাশ্যে হচ্ছে লুট। স্থানীয়দের অভিযোগ, বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এই চক্রের নেতৃত্বে। তাদের সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা। রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। পুলিশের সামনে নৌকা নিয়ে গেছে, একবার পুলিশ উপস্থিত ছিল এখানে, আরও মানুষ আছে দেখছে, সাক্ষী প্রমাণ আছে এখানে, তখন পুলিশ তাদেরকে আর কিছু বলতে পারে নাই। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি দোষ চাপালেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাঁধে। আমি যতটুকু তথ্য নিছি, এই বালুগুলা এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপিরও না, সাবেক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের এখানে মাল আছে। বালু লুটপাটে সহযোগিতার কথা অস্বীকার করেছেন পুলিশের কর্মকর্তাও। উনি তো নিজে জিম্মায় নেওয়ার পরে উনি আমাকে নদী পার করেছে, তারপরে আমি নিজে আসি, ওটা তো আমাদের সামনে আসা কোনো শুরু করে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুব দ্রুত এই বালুগুলি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী এটার পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা খুব শীঘ্রই গ্রহণ করব। অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন তৎপর হবে, প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। 6 দেশের উপর নতুন করে 30% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিল থেকে আমদানি করা পণ্যেও 50% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ শুল্ক সংক্রান্ত চিঠিতে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর উপর ব্রাজিল আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়ারও অভিযোগ করেন তিনি। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানিয়েছেন, শুল্ক আরোপের জবাব দেওয়া হবে এবং বিচার ব্যবস্থায় ট্রাম্পের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে ফিলিপাইন, ব্রুনাই, ইরাক, আলজেরিয়া, মলদোভা এবং লিবিয়ার উপর 30% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।